গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম। কেপিএসআই ফ্রিলি পরীক্ষা দরজায় করানো আছে, আর হাতে মাত্র 10টা দিন সময় রয়েছে। তো এই সময়ে চ্যাপ্টার ওয়াইজ কিছু প্র্যাকটিস সেট আলোচনা করে দিচ্ছি, সেই সঙ্গে কোন কোন চ্যাপ্টারগুলোকে কভার করতে হবে বা একবার রিভিশন দেবে সেইগুলো বিস্তারিতভাবে তোমাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি। তো এর আগের ক্লাসে তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্সের উপরে বেশ কিছু কোশ্চেন দিয়েছিলাম, আজকে হচ্ছে বায়োলজি বা হচ্ছে লাইফ সায়েন্সের উপরে কিছু কোশ্চেন। তো তার আগে বলে দিই যে যারা শুধুমাত্র প্রিলি এই 10 দিনের জন্য বলে নয়, হ্যাঁ তবে অবশ্যই 10 দিনের জন্য হলেও প্রিলির সমস্ত কোর্স নোটস ভিডিও পেয়ে যাবে, কিন্তু তোমাকে কোর্সটা যেটা নিতে হবে সেটা হচ্ছে প্রিলিমেন, যেটা 6 মাসের কোর্স থেকে সেই কোর্সটাই তোমাকে নিতে হবে। যারা ইচ্ছুক যদি থাকো তাহলে জয়েন করতে পারো, বা হচ্ছে আপকামিং ডাব্লিউপিএসআই বা অন্যান্য কেপিএসআই এর জন্য যারা প্রিপারেশন করতে চাও 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। অফলাইনেও ক্লাস হয় পরীক্ষা প্রস্তুতির, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। তো দেখে নাও যে বায়োলজির আজকে প্রথম ক্লাস, যেটা প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলা হয়, কোন দুটি বর্ণকে বলা হয়? অপশন হচ্ছে নীল লাল, লাল বেগুনি, বেগুনি নীল, লাল কমলা। তো তার আগে আমরা ছোট্ট করে জেনে নিই যে সালোক সংশ্লেষ সবুজ উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত কোষে হয়, তাই তো? সবুজ উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত কোষে সালোক সংশ্লেষ ঘটে সূর্যালোকের উপস্থিতিতে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু জল কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। সেখান থেকে কি হয়, C6H12O6 গ্লুকোজ উৎপন্ন হয় এবং সেই সঙ্গে 6 অণু জল উৎপন্ন হয়। তবে সবুজ উদ্ভিদ ছাড়া কিছু প্রাণী, যেমন হচ্ছে ইউগ্লিনা, তারপর হচ্ছে ক্রাইসামিবা, এদের ক্ষেত্রে কি হয়েছে, এরা প্রাণী হওয়া সত্ত্বেও এদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ ঘটে, ক্রাইসামিবা। তো এবার দেখে নিই যে সূর্য থেকে যে বিভিন্ন রশ্মি যেগুলো পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি ভালো সালোক সংশ্লেষ হয় নীল এবং লাল বর্ণের আলোতে, নীল এবং হচ্ছে লাল বর্ণের আলোতে। সেই জন্য এই দুটি বর্ণকে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী বলা হয়। যদিও অপশনে কোনো কোনো জায়গায় এরকম থাকতে পারে, এই নীলটাকে বেগুনি নীল এরকম লেখা থাকতে পারে, বেগুনি হাইফেন নীল, মানে বেগুনি নীল ও লাল এরকম থাকতে পারে। নেক্সট কোশ্চেনে চলে চলে যাই, পরের কোশ্চেনে 2 নম্বর। সেটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল ব্যক্তির প্রত্যহ কত কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়? একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল ব্যক্তির প্রত্যহ কত কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়? 1500 থেকে 2000, 2000 থেকে 2200, 2500 থেকে 3000, 3200 থেকে 3500। দেখো, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির, সে যদি কোনো কঠোর পরিশ্রম না করে, শুধুমাত্র জৈবিক ক্রিয়াকলাপ করার জন্য তার ডেইলি 1700 মতো কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়। যদি কেউ কর্ম করে, দৈহিক পরিশ্রম করে, তাহলে সেই ক্ষেত্রে মহিলা যদি হয়, মহিলাদের থেকে কত লাগে, 2200 থেকে 2500 মতো। মহিলাদের হচ্ছে 2200 থেকে 2500 মতো। কিন্তু যেহেতু মহিলা বা কিছু বলে দেয়নি এখানে, সেই হিসাবে আমরা পুরুষকেই ধরবো, মানে পুরুষের যেটা লাগে সেটা হচ্ছে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। সেই জন্য পুরুষ বা মহিলা উল্লেখ না করে দিলেও এটাকে আনসার করবে যে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, যেটা চলো দেখে নিই যে লাইকেন কি ধরনের পুষ্টির উদাহরণ? লাইকেন কি ধরনের পুষ্টির উদাহরণ? মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভুক, পরজীবী। তো এই পুষ্টির যে ব্যাপারটা একটু বলে দিই, যে পুষ্টি কত রকমের আছে উদ্ভিদের ক্ষেত্রে। একটা তো হচ্ছে স্বভোজী, অর্থাৎ যারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করে নিতে পারে, ঠিক আছে, তাদেরকে স্বভোজী বলা হয়। এবার আরেকটা কি আছে, পরভোজী। এই পরভোজী অর্থাৎ যারা অন্যের উপরে ডিপেন্ডেন্ট। পরভোজীর মধ্যে আবার ভাগ আছে কি, একটা হচ্ছে মৃতজীবী। মৃতজীবী মানে হচ্ছে মৃত জীবজন্তুর উপরে আশ্রয় করে সেখান থেকে পুষ্টিরস সংগ্রহ করে। যেমন মৃতজীবী বলতে ইস্ট, তারপর হচ্ছে মিউকর, এদেরকে কি বলা হয়, মৃতজীবী বলা হয়। আর একটা কি আছে, পরজীবী। পরজীবী মানে কি হচ্ছে অন্যের উপরে নির্ভর করে আঁকড়ে ধরে বেঁচে থাকা, যেমন হচ্ছে স্বর্ণলতা, তারপর হচ্ছে র্যাফলেসিয়া, স্বর্ণলতা, র্যাফলেসিয়া। এরা কি হয়, যে বড় কোনো উদ্ভিদকে আশ্রয় করে অবলম্বন করে। তাহলে কি গেলে, স্বভোজী মানে হচ্ছে যারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, মানে বেশিরভাগ সমস্ত সজীব উদ্ভিদ যাদের যাদের সালোকসংশ্লেষ ঘটে। পরভোজীর মধ্যে মানে প্রকারভেদ, একটা হচ্ছে মৃতজীবী, যারা মৃত জীবজন্তুর উপরে আশ্রয় করে, আর পরজীবী মানে হচ্ছে যারা অন্য কোনো উদ্ভিদকে বা বড় কোনো বৃক্ষকে সাপোর্টে তারা বেঁচে থাকে। আর আরো একটা যেটা আছে সেটাকে বলা হচ্ছে যে মিথজীবী, অর্থাৎ এটাই লাইকেন কি ধরনের, এটা হচ্ছে মিথজীবী পুষ্টি। মিথজীবী পুষ্টি মানে কি হচ্ছে, যে দুটো জীব তারা নিজ নিজ সহাবস্থানে থেকে দুজনেই উপকৃত হয়, মানে দুজনেই উপকৃত হয়।
তো লাইকেন দেখবে যে গাছ কিছু উদ্ভিদ থাকে সেইখানে দেখবে সবুজ সবুজ হয়ে যায় কোনো কোনো জায়গা অংশ শ্যাওলা শ্যাওলা, মানে এখানে শৈবাল এবং সেই সাথে শৈবাল এবং ছত্রাক এই দুজনের সহাবস্থান থাকে এবং তারা দুজনেই কি হচ্ছে উপকৃত হচ্ছে, মানে দুজনেরই প্রয়োজন আছে। এটাকেই বলা হচ্ছে যে মিথজীবী পুষ্টি। তাহলে সবগুলো এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা বলি, পতঙ্গ ভুক, যেমন হচ্ছে সূর্য শিশির বা হচ্ছে পাতা ঝাঁঝি, সূর্য শিশির, তারপর হচ্ছে পাতা ঝাঁঝি, এরা কি থাকে, এরা বিভিন্ন কীট পতঙ্গ মানে পতঙ্গদের ধরে খায় এবং পতঙ্গদের থেকে তরল নাইট্রোজেন সংগ্রহ করে, নাইট্রোজেন দিয়ে পুষ্টিরা শোষণ করে। এইগুলোকে বলা হয় পতঙ্গভুক প্রাণী, পতঙ্গভুক উদ্ভিদ। নেক্সট 4 নম্বর যে কোশ্চেন দেখো, যে আমাদের জিহুবার কিছু কিছু জায়গায় একটু স্পেলিং মিস্টেক আছে, ওটা তোমরা ঠিক করে নেবে। যে আমাদের জিহ্বার কোন অংশে খাদ্যদ্রব্য তিক্ত লাগে অর্থাৎ তেঁতো লাগে? অপশন এ হচ্ছে অগ্রভাগে, পশ্চাৎভাগে, বাম পাশে, ডান পাশে। তো রাইট আনসার কি হবে, যে আমরা যখন খাদ্যদ্রব্য একদম গিলে নিয়ে নেওয়ার চেষ্টা করি তখন হচ্ছে অর্থাৎ পশ্চাৎভাগে তেতো লাগে। আর অগ্রভাগে কি আছে, অগ্রভাগে আমাদের মিষ্টি লাগে, মানে মিষ্টি থাকে, জিহ্বার অগ্রভাগে মিষ্টি। আর বাম পাশে বা ডান পাশে যেটা দেওয়া আছে, এই বাম পাশে ডান পাশে হচ্ছে কিছুটা অম্ল বা হচ্ছে লবণাক্ত ভাব লাগে, অম্ল বা হচ্ছে লবণাক্ত ভাব। 5 নম্বর কোশ্চেন চলো দেখে নিই, যে নিচের কোনটি পৌষ্টিক নালী? নিচের কোনটি পৌষ্টিক নালী? যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী, অগ্নাশয় ও পাকস্থলী দুটোই। তো নালী, পৌষ্টিক নালী, সেটা কি হচ্ছে পাকস্থলী একটা হচ্ছে পৌষ্টিক নালী, বাকি যেগুলো আছে সেগুলো কি হচ্ছে এক একটা গ্রন্থি। অর্থাৎ গ্রন্থি কোনগুলো, যেমন আমরা বলি লালা গ্রন্থি, লালা গ্রন্থি, তারপর হচ্ছে যকৃৎ, তারপর হচ্ছে অগ্নাশয়, এগুলো হচ্ছে গ্ল্যান্ড। আর একমাত্র পাকস্থলী এই অপশনের মধ্যে যেটা দেওয়া আছে, পাকস্থলী হচ্ছে একটা পৌষ্টিক নালী। নেক্সট 6 নম্বর কোশ্চেনে কি বলা আছে, যে প্রতি 100 সিসি রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত? প্রতি 100 সিসি রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত? তো দেখো, যে গ্লুকোজের মাত্রা বা শর্করার মাত্রা যেটা হওয়া উচিত স্বাভাবিক মাত্রা, সেটা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম। ঠিক আছে, 80 থেকে 120 মিলিগ্রাম পার 100 ml রক্তে থাকা উচিত গ্লুকোজের স্বাভাবিক মান। এবার দেখো, যদি কোনো কারণের জন্য ইনসুলিন হরমোনের প্রবলেম হয়, অসুবিধা হয়, ঠিক আছে, মানে ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে, কম ক্ষরণে কি হয়, এই গ্লুকোজের মাত্রাটা অনেক সময় কি হয়, অনেক বেশি হয়ে যায়, যেটা 160 মিলিগ্রামের বেশি বা হচ্ছে 180 মিলিগ্রাম বা তার বেশি যদি এরকম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেহে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় মধুমেহ রোগ বা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এটাকেই বলা হয় মধুমেহ রোগ বা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ভীষণ ইম্পর্টেন্ট এই এই ইনফরমেশনটা। নেক্সট কোয়েশ্চেন, প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ কত? ওই গ্লুকোজের সঙ্গে রক্তচাপের ব্যাপারটা গুলিয়ে ফেলবে না। অর্থাৎ সিস্টোলিক, ডায়াস্টোলিক, একবার হৃৎপিণ্ডের সংকোচন এবং হৃৎপিণ্ডের প্রসারণের যে ব্যাপারটা, সেটা যখন আমরা প্রেসার মাপা বলে, তো সেটা হচ্ছে কত, যে 120/80। ঠিক আছে, স্বাভাবিক মাত্রা যেটা 80/120 আছে, কিন্তু যেটাকে আগে ডায়াস্টোলিক সেটা বলবে, মানে হচ্ছে 120 বেশি তারপরে কম, 120/80 এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা। মহিলাদের ক্ষেত্রে কি হয়, 110/70 বলা হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, যে নিচের কোনটি তথ্যটি সঠিক? ধমনির মাধ্যমে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে, ধমনির মধ্য দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে, শিরার মধ্য দিয়ে সারা দেহ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, ডি হচ্ছে বিওসি দুটোই। তাহলে এখানে কি হবে, বিওসি দুটোই হবে, ডি অপশন। অর্থাৎ ধমনির মধ্য দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, আসে না, সেই জন্য এটা ভুল। কিন্তু এটাও ঠিকই আছে, এবং শিরার মধ্য দিয়ে সারা দেহ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, এটাও ঠিক। সেই কারণে জন্য কি হবে, ডিটা হচ্ছে রাইট আনসার। তো হৃৎপিণ্ডের যে কার্যবর্ণালী, সেটা মানে দ্বিপত্র কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে, এই ব্যাপারটা একটু ভালো করে দেখে নেবে। সেই সঙ্গে হচ্ছে হৃৎপিণ্ডের এসএ নোড বা ইভি নোড যেগুলো থাকে, এই এসএ নোড, তারপর হচ্ছে ইভি নোড, এখানে পার্কিনজি তন্তু, হিজের বান্ডিল, এই সমস্ত জিনিস থাকে। অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বা তন্ত্র রয়েছে, তো কোথায় কি রয়েছে সেই জিনিসগুলো একটু দেখে নেওয়া ভালো। মানে যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক, চোখ, কান, তারপরে হচ্ছে এইগুলো সম্পর্কে, তারপরে বৃক্ক, কীট, মানে এই ব্যাপারগুলো কোথায় কি আছে না আছে, খুব একটা ডেপথে না হলেও অন্তত কোন অংশগুলো বা কোন কি কিছু কোথায় থাকে,
যেমন এই কোশ্চেনটা রেলের পরীক্ষাতে এসেছিল, মানে দেখেছিলাম একবার, যে পারকিঞ্জি তন্তু কোথায় থাকে, আমাদের কোন অঙ্গে থাকে। তো সেরকম ধরনের কোশ্চেন থাকতে পারে, তাই হৃৎপিণ্ডটা একটু ভালো করে দেখে নেবে। হৃৎপিণ্ড, মস্তিষ্ক, চোখ, অন্তত এই তিনটে জিনিস। 9 নম্বর দেখো যে ডায়াবেটিস ইনসিপিটাস রোগের জন্য দায়ী কোন হরমোন? ইনসুলিন, গ্লুকাগন, অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যাড্রিনালিন। তো একটুকু আগেই আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছে গ্লুকোজের ব্যাপারটা নিয়ে। ওখানে বলেছিলাম ইনসুলিনের কথা বলেছিলাম। তো এটার সঙ্গে গুলিয়ে ফেলবে না, ডায়াবেটিস ইনসিপিডাস যার বাংলা মানে হচ্ছে বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ এটা কি কারণের জন্য হয়? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটাকে আমরা সংক্ষেপে এডিএইচ বলি, বা এর আর একটা নাম কি হচ্ছে ভেসোপ্রেসিন। এডিএইচ বা হচ্ছে ভেসোপ্রেসিন। এই হরমোনের অভাবে কি হচ্ছে যে গ্লুকোজে জলের যে বৃক্কে জলের যে পুনঃশোষণ সেটা হয় না, অর্থাৎ জৈবিক ক্রিয়াকলাপের জন্য যে জলটুকু দরকার সেই পুনঃশোষণটা হয় না। ফলে আমরা যা জল পান করি সবটাই কি হয়, মূত্রের মাধ্যমে দেহ দিয়ে বেরিয়ে যায় দেহ থেকে। তো এর ফলে তৃষ্ণা পায়, তারপরে শরীর শুকিয়ে যায়, এটাকেই বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস বা হচ্ছে বহুমূত্র। এটা হচ্ছে এডিএইচ বা হচ্ছে ভেসোপ্রেসিনের অভাবে। নেক্সট হচ্ছে দেখো যে মানব দেহের কোথায় হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন বিলিভার্ডিনে রূপান্তরিত হয়? মানব দেহের কোথায় হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন বিলিভার্ডিনে রূপান্তরিত হয়? পাকস্থলী, রক্ত, যকৃৎ, ফুসফুস। তো রাইট আনসার কোনটা হবে? যে যকৃৎ। অর্থাৎ মানব দেহের যে অতিরিক্ত রেচন অঙ্গ যদি বলা হয়, একটা হচ্ছে যকৃৎ তার মধ্যে, যেখানে কি হয় যে অ্যামোনিয়া অ্যামোনিয়া একটা হচ্ছে জৈব যৌগ, সেই জৈব যৌগ থেকে, অজৈব যৌগ, সেখান থেকে কি হচ্ছে যে অর্নিথিন চক্র বলে একটা ঘটে। তো এই অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে কি উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়া থেকে ইউরিয়া জৈব যৌগ উৎপন্ন হয়। মানে এটুকু জানবে যে যেগুলো হচ্ছে অজৈব যৌগ মানে হচ্ছে বেশি ক্ষতিকর, আর জৈব যৌগ মানে হচ্ছে কম ক্ষতিকর। এখানে যদি অ্যামোনিয়া থেকে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে দেয়, এটাকেই বলা হচ্ছে যে তোমার বিলিরুবিনে পরিণত হয়ে যাওয়া, হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে। এই কারণের জন্য যকৃৎকে কি বলা হয়? জৈব রসায়নাগার বলা হয়। এটাও কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে জৈব রসায়নাগার কাকে বলা হয়? সেটা হচ্ছে যকৃৎকে, এই কারণের জন্য। নেক্সট কোশ্চেন, শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে কি হয়? অ্যানিমিয়া, লিউকোমিয়া, পারপিউরা, এ ও বি দুটোই। তো অবশ্যই শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায় তাহলে সেটাকে কি বলা হয়? ব্লাড ক্যান্সার বলা হয়, বা হচ্ছে লিউকোমিয়া। শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়, বা হচ্ছে এটার নাম হচ্ছে লিউকোমিয়া। আর জানো যে অ্যানিমিয়া কখন হয়? যে লোহিত রক্তকণিকা যদি কমে যায়, আরবিসি লোহিত রক্তকণিকা যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। আর একটা জিনিস কি আছে, পারপিউরা, এটা মানে হচ্ছে অনুচক্রিকা যদি কমে যায়, অনুচক্রিকা কমে গেলে কি হচ্ছে যে পারপিউরা হয়, মানে ওই রক্ত জমাট বাঁধতে দেরি হয়। ঠিক আছে, রক্ত তাড়াতাড়ি কেটে গেলে, কোনো স্থানে কেটে গেলে রক্ত জমাট বাঁধে না, সেটা হচ্ছে পারপিউরা। নেক্সট আর একটা সেট আছে যেখানে দেখো যে কোষ বিভাজন, এই চ্যাপ্টার গুলো একটু করতে হবে, মানে কোষ বিভাজন বা হচ্ছে জনন, এখান থেকে এখন ভালোই কোশ্চেন আসছে। আগে এতটা হয়তো ডেপথ থেকে আসতো না, কিন্তু এখন একটু করতে হবে। কোষ বিভাজন, জনন, এই সমস্ত চ্যাপ্টার থেকে, বা আগের যে চ্যাপ্টার গুলো করালাম সেখান থেকে তো বুঝেই গেলে যে কোন কোন চ্যাপ্টার গুলো করা দরকার বা কি দরকার। তো আরো একটা জিনিস, যে বর্তমানে শুধুমাত্র যে এমসিকিউ প্র্যাকটিস করলাম সেটা নয়, অর্থাৎ যাদের প্রিপারেশন খুব একটা এখন ভালো নেই, বা হয়তো নতুন ডাব্লিউবিপিএসআই বা আপকামিং ভ্যাকেন্সির জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমাদের জন্য আগে থেকে একটা জিনিসই বলবো, যে প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ অন্তত ক্লাস করা উচিত। অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবে, আগে বেসিক জিনিসটাকে ক্লিয়ার করতে হবে, তবেই তুমি কিন্তু কোশ্চেন করতে পারবে। তো যারা পরীক্ষা প্রস্তুতের হাত ধরে প্রিপারেশন নিতে চাও, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেপির প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পরেই নতুন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। তো জনন থেকে দেখো যে প্রথম কোষ বিভাজন থেকে প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে বিভাজন পদ্ধতিতে জনন করে কে? ইস্ট, অ্যামিবা, ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা। তার আগে জানতে হবে যে জনন যেটা আছে তিন প্রকারের, একটা হচ্ছে অযৌন জনন, তো অযৌন জনন, যৌন জনন, আর একটা হচ্ছে অঙ্গজ জনন। এই অযৌন জননের ক্ষেত্রে কে কাজ করে? রেণু, মানে প্রধান একক হচ্ছে রেণু। যৌন জননের ক্ষেত্রে কি হচ্ছে? গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেটের মাধ্যমে হয়। আর অঙ্গজ জনন জানো যে পাতা বা মূল কাণ্ড বিভিন্ন জায়গা কেটে হয়। এবার এই অযৌন জননের বিভিন্ন পদ্ধতি আছে,
মানে বিভাজন, খণ্ডীভবন, এরকম বিভিন্ন পদ্ধতি আছে। তো বিভাজন পদ্ধতিতে জনন করে সেটা হচ্ছে অ্যামিবা। ইস্ট করে কোরকোদগম পদ্ধতিতে, কোরকোদগম পদ্ধতিতে। এইভাবে বাকি যে সমস্ত কোষ বিভাজন পদ্ধতি যেগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারো। 2 নম্বর যেটা কোশ্চেন দেখো, যে সেকেন্ড সেটের 2 নম্বর কোশ্চেন, যে কোন কোষ বিভাজন পদ্ধতিতে প্রতিটি অপত্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। অর্থাৎ অ্যামাইটোসিস, মায়োসিস, মিওসিস, মাইটোসিস ও মিওসিস দুটোতেই। তাহলে ভালো করে বুঝবে কোন কোষ বিভাজন পদ্ধতিতে প্রতিটি অপত্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তো এটা রাইট আনসার কি হবে? মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনে কি হচ্ছে, যা থাকে অর্থাৎ 2n ক্রোমোজোম থাকলে পরে অপত্য কোষে সেটা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এই কারণের জন্য মিওসিস কোষ বিভাজনকে কি বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। হ্রাস বিভাজন বলা হয়। আর মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষে যা থাকে, আহ মানে মাতৃকোষে যা থাকে তারপরে হচ্ছে অপত্য কোষে তাই থাকে। তো একই থাকে ক্রোমোজোম সংখ্যা, সেই কারণের জন্য মাইটোসিসকে কি বলা হয়? সমবিভাজন বলা হয়। সমবিভাজন। আর অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয়, যে কোনো ক্রোমোজোম গঠিতই হয় না, ক্রোমোজোম গঠন ছাড়াই, অর্থাৎ নিম্ন শ্রেণীর যেগুলো এককোষী প্রাণী তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়। এই কারণের জন্য এখানে কোনো ক্রোমোজোমই গঠিত হয় না। তোমাদের জন্য বেশ কিছু কোশ্চেন থাকলো যেগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো, বা হচ্ছে এই সমস্ত কোথায় কি চ্যাপ্টার আছে সেগুলো দেখে নিতে পারো। যে আস্থানিক মুকুল দ্বারা অঙ্গজ জনন ঘটে কোন উদ্ভিদে? রাঙালু, কচুরিপানা, পাথরকুচি, শতমূলী। পরের কোশ্চেন যেটা আছে, যে টিউলিপ ফুল অধিক তাপমাত্রায় ঘটে, এটি কি ধরনের চলন? এগুলো ক্লাস 10-এর বইয়ে পেয়ে যাবে, যেখানে চলন গমনে যে চ্যাপ্টার আছে সেখানে পেয়ে যাবে। বিভিন্ন ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, ট্রপিক চলন সেখানে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে, যে কোনটি কোন বিবৃতিটি সঠিক? ইনসুলিন ও গ্লুকাগন উভয়ে শরীরে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে কিন্তু গ্লুকাগন বজায় রাখে। গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে কিন্তু ইনসুলিন বজায় রাখে। অর্থাৎ এটা হরমোনের চ্যাপ্টারে আছে। নিচের কোনটি বা কোনগুলি মিশ্র স্নায়ু? অপটিক স্নায়ু, অকিউলোমোটর, অডিটরি স্নায়ু। এগুলো ক্লাস 10-এর বইয়ে আছে, স্নায়ুতন্ত্রের চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ সবশেষে একটা জিনিস বলবো, ক্লাস 9 এবং 10-এ যে টেক্সট বই আছে, মেন ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো রয়েছে, বিশেষ করে হরমোনের চ্যাপ্টার, হরমোন এবং হচ্ছে স্নায়ুতন্ত্র, তারপরে বিভিন্ন যে সমস্ত বললাম, যে মস্তিষ্ক, তারপরে হচ্ছে বৃক্ক, হৃৎপিণ্ড, রক্ত, আর আছে চোখ। এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, অঙ্ক বা তন্ত্রগুলো রয়েছে, এইগুলো একটু ভালো করে দেখে নাও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর একটা জিনিস সবশেষে বলে রাখি, যে যারা চ্যানেলটাকে মনে হচ্ছে যে ঠিকঠাক বা হচ্ছে কোশ্চেন পাচ্ছ, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটা সবশেষে একটা জিনিস বলি, যে এইরকম ধরনের এই লেভেলের কোশ্চেন, মানে বিশেষ করে সায়েন্স পার্টের মধ্যে কোথাও পাবে না। আমি এক্সাম ওরিয়েন্টেডই কোশ্চেন দিই, বা যেগুলো পরীক্ষায় কাজে লাগবে। উল্টো পাল্টা কোশ্চেন শেয়ারও করি না। আর শুধুমাত্র এসআই লেভেলের জন্যই হয়তো ভিডিও একটু বেশি করে পাবলিশ করা হয়। এই কারণে জন্য ভিউজও কম, সাবস্ক্রাইবারও কম। তাই ডব্লিউপি এসআই এর ক্যান্ডিডেটও খুব কম, বা হচ্ছে কেপিএসআই এর ক্ষেত্রে ক্যান্ডিডেটও খুব কম। সেই কারণের জন্য পেড কোর্সটাই বেশি করে করায়। তো যাদের ইচ্ছুক আছে এসআই হওয়ার এবং পরীক্ষা প্রস্তুতির উপর আস্থা আছে, এমন কিছু বেশি ফিস নয়, সেই ক্ষেত্রে তোমরা পরীক্ষা প্রস্তুতির অনলাইন বা অফলাইন কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। কারণ সমস্ত ক্লাস সবকিছু প্রোভাইড করা সম্ভব না, যেহেতু আমি পেড কোর্সও করাই। এটা তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম।